ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ কি যে কোনো মুহূর্তে? সাজায় নেই কোনো সেফ জোন, ফিলিস্তিনিদের যেখানেই পাচ্ছে হত্যা করছে ইসরায়েল। তীব্র গরমে পড়ছে ইরান, বন্ধ ব্যাংক সহ সব সরকারি প্রতিষ্ঠান, একদিনের ছুটি ঘোষণা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। গোলান মালভূমিতে রকেট হামলায় 12 ইসরায়েলের মৃত্যুকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহ মুখোমুখি অবস্থানে যাওয়ার পর এমন আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল, অন্যদিকে লেবাননের উপর ইসরায়েলের হামলা চালালে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। লেবাননকে সমর্থন দিয়েছে মিশরও। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। ইসরায়েল আর হিজবুল্লাহ কি খুব শিগগিরই যুদ্ধে জড়াবে? হামলা, পাল্টা হামলা, হুমকি আর পাল্টা হুমকির কারণে এমন শঙ্কা দেখা দিয়েছে। একদিকে যখন হিজবুল্লাহকে ভয়াবহ মূল্য দিতে হবে বলে হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল, তখন অন্যদিকে ইরানের হুঙ্কার, হিজবুল্লাহ আর লেবাননে হামলা হলে ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে। এমন অবস্থায় গাজা ইসরায়েল যুদ্ধের পর মধ্যপ্রাচ্য কি আরও একটি যুদ্ধ দেখবে? আরও রক্তপাত, আরও প্রাণহানি আর বিপুল ধ্বংসযজ্ঞ দেখবে? প্রশ্ন উঠেছে, ইসরায়েল হিজবুল্লাহ কি সরাসরি পূর্ণমাত্রায় যুদ্ধে জড়াবে? আর তেমনটা হলে এর পরিণতি কতটা ভয়াবহ হবে? শুধু কি লেবানন আর ইসরায়েলি মৃত্যু আর ধ্বংস দেখবে, নাকি তা ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? কারণ হিজবুল্লাহ ও লেবাননের উপর ইসরায়েল হামলা চালালে ফিলিস্তিনের মতো হিজবুল্লাহর সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে জ্বলে উঠবে হুথিসহ ওই অঞ্চলে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। এমনকি যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে ইরানও। আর তেমনটা হলে তা গোটা মধ্যপ্রাচ্যে কিয়ামত নিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন করে এই ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত শনিবার ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতে ফুটবল খেলার মাঠে রকেট হামলায় শিশুসহ 12 ইসরায়েলি নিহতের পর। গেল 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের আঘাতের পর এটাই ছিল ইসরায়েলের সবচেয়ে বেশি হতাহতের ঘটনা। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু, অস্ত্রের ভাণ্ডার আর বিভিন্ন অবকাঠামোতে রাতভর বিমান ও মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও এতে কেউ হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে হিজবুল্লাহ ফুটবল মাঠে হামলা চালানোর কথা সাফ অস্বীকার করেছে। তাদের দাবি বিস্ফোরণটি একটি ইসরায়েলি ইন্টারসেপ্টর রকেটের কারণে হয়েছে। নৃশংস হামলা চালিয়ে হাজারো ফিলিস্তিনি শিশুকে হত্যা করে শোক না জানালেও রকেট হামলায় ইসরায়েলি শিশুর মৃত্যুকে বর্বর বলে উল্লেখ করেছে ইসরায়েল। এজন্য হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর হামলায় যারা খুন হয়েছে তাদের মধ্যে ছোট বাচ্চারা রয়েছে যারা ফুটবল খেলছিল। ইসরায়েল এটা নীরবে মেনে নেবে না, এর প্রতিশোধ নিবে ইসরায়েল। হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ। তবে তাদের এই হুমকির পর চুপ নেই ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, লেবানন আর হিজবুল্লাহর উপর হামলা হলে ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, এটি একটি অপরাধী দল, খুনিদের দল এবং একটি সন্ত্রাসী দল। ইরান ছাড়াও এরই মধ্যে লেবাননকে সমর্থন দিয়েছে মিশরও। আরও রক্তস্নান এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এই যুদ্ধ হলে তা পুরো অঞ্চলকে অকল্পনীয় বিপর্যয়ের মুখে ফেলে দেবে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ফিলিস্তিনের গাজার বিভিন্ন জায়গায় বর্বর হামলা চালিয়ে গেল 24 ঘন্টায় অন্তত 66 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কেবল গাজার ডেইর আল বালা শহরের একটি বিদ্যালয়ে হামলা চালিয়ে 15 শিশু সহ অন্তত 36 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। ডেইর আল বালা শহরের খাদিজা স্কুলটি মূলত ফিল্ড হাসপাতাল এবং ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে ইসরায়েলের দাবি, সেখানে ফিলিস্তিনি যোদ্ধারা আশ্রয় নিয়েছিল। খাদিজা স্কুলে শিশুদের উপর হামলায় নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ড, ইরাক এবং আরব লীগ। গাজা ভূখণ্ডে নৃশংস আগ্রাসন চালিয়ে গেল 10 মাসে 39,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে কমপক্ষে 91,000। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধে সব ধরনের মানবিক রীতি উপেক্ষা করে আসছে ইসরায়েল।
আন্তর্জাতিক নিয়মনীতি তোয়াক্কা না করে জল্লাদের ভূমিকা পালন করছে দেশটির সামরিক বাহিনী। মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে একের পর এক অঞ্চল। জাতিসংঘের স্কুল, হাসপাতাল এবং শরণার্থী শিবিরগুলিও রেহাই পায়নি ইসরায়েলের বর্বরতা থেকে। সেফ জোন হিসেবে পরিচিত নির্ধারিত এলাকাসমূহ থেকে ইচ্ছে মতো সরিয়ে দেওয়া হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গাজার বিভিন্ন অঞ্চল খালি করে ফেলতে বাধ্য করছে ইসরায়েল। সেফ জোন হিসাবে পরিচিত এলাকাগুলো থেকেও জোর করে বের করে দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের। তেল আবিবের নির্দেশে স্থানীয় বাসিন্দাদের তাড়িয়ে সংকুচিত করে ফেলা হচ্ছে অবরুদ্ধ উপত্যকাটির ভূখণ্ড। কিভাবে ঘটছে এমন ঘটনা? নিজস্ব ঘরবাড়ি পেছনে ফেলে কোথায় যাবে বাস্তুচ্যুত গাজাবাসী? গত ২২ জুলাই গাজা উপত্যকার ৮৩% অঞ্চল স্থানীয় বাসিন্দাদের জন্য অনিরাপদ ও বিপজ্জনক ঘোষণা করে ইসরায়েলি সেনাবাহিনী। বিপর্যস্ত এলাকাটির এই বড় অংশটিকে নো গো জোন বা সবার জন্য যাওয়া নিষিদ্ধ বলে চিহ্নিত করে ইসরায়েল। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার আদেশ জারি করা হয়েছে। ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযানের কারণে প্রতিদিন কমছে দক্ষিণ গাজার নিরাপদ অঞ্চল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি আদেশ প্রকাশ করে ইসরায়েলের সেনাবাহিনী। সেখানে বলা হয়, খান ইউনিসের পূর্বাঞ্চলের বাসিন্দারা যেন আল মাওয়াসি থেকে আরও পশ্চিমে সরে যায়। নির্দেশ জারির ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে মানবিক অঞ্চল হিসাবে পরিচিত ওই এলাকায় আর্টিলারি ও বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। ২২ জুলাইয়ের এলাকা খালি করার নির্দেশে খান ইউনিস ছাড়াও ছিল প্রায় ৯ বর্গ কিলোমিটার আয়তনের আল মাওয়াসি অঞ্চল। ২০২৩ সালের ডিসেম্বরে আল মাওয়াসিকে নিরাপদ এলাকা হিসাবে ঘোষণা দিয়েছিল ইসরায়েল। নতুন আদেশের কারণে আরও ১৫% কমে গেল দক্ষিণ গাজার সেফ জোনের আকার। প্রাথমিকভাবে একটি স্থায়ী নিরাপদ অঞ্চল বলা হলেও আল মাওয়াসিতে বারবার আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ৪ জুলাই জাতিসংঘের প্রকাশিত একটি আনুমানিক হিসাব অনুসারে গাজার ১০ জন বাসিন্দার মধ্যে ৯ জন অন্তত একবার হলেও বিতাড়িত হয়েছেন ঘরবাড়ি থেকে। এদের মধ্যে অনেকেই বাসস্থান বদলেছেন ৯ থেকে ১০ বার পর্যন্ত। ধারণা করা হচ্ছে উৎখাতের শিকার হয়েছে অবরুদ্ধ উপত্যকাটির ১৯ লাখ মানুষ। জাতিসংঘের আরেকটি রিপোর্টে বলা হয়, গত ৯ মাসে দাবার ঘুঁটির মতো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়েছে বাস্তুচ্যুত গাজাবাসী। আন্তর্জাতিক বিভিন্ন মহলের তৎপরতায় একদিকে চলছে গাজায় যুদ্ধবন্ধের চেষ্টা, অন্যদিকে একের পর এক সেফ জোনে হামলা চালাচ্ছে নেতানিয়াহুর সেনাবাহিনী। ১৬ই জুলাই জাতিসংঘ পরিচালিত ৬ষ্ঠ স্কুলে বোমা হামলা করে ইসরায়েল। নুসাইরাত শরণার্থী শিবিরে আবাসিক ভবনগুলোতে আঘাত হানে ১৮ই জুলাই। ২০ জুলাই আক্রমণের শিকার হয় জাবালিয়া ক্যাম্পের আল আলামি এলাকা। এসব প্রাণঘাতী হামলার মাধ্যমে তেল আবিব যেন বলতে চাইছে, শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের ছাড়তে হবে নিজেদের জন্মভূমি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিলেন ভেনেজুয়েলাবাসী। ১১ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এবারের নির্বাচনকে। তৃতীয় মেয়াদে মাদুরোর প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া। ২০১৩ সালে হুগো চাভেজের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে ক্ষমতায় রয়েছেন তিনি। তবে এবার তার অবস্থা অনেকটাই নড়বড়ে। তাই এই নির্বাচন তার কাছে অনেকটাই অগ্নি পরীক্ষার মতো। বিস্তারিত মীর ফজলে রাব্বি রিপোর্টে থাকছে। ছিলেন বাস চালক, এরপর শ্রমিক নেতা থেকে বনে গেলেন প্রেসিডেন্ট। এখনও ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ৬১ বছর বয়সী নিকোলাস মাদুরো মোরসে। ২০১৩ সালে হুগো চাভেজের মৃত্যুর পর থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে একক রাজত্ব কায়েম করে আসছেন তিনি। ভেনেজুয়েলায় ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে জয় পেয়েছিলেন বিশাল বাম জোটের নেতৃত্ব দেয়া নিকোলাস মাদুরো। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে এতদিন শাসন করে আসলেও এবারের নির্বাচন হতে যাচ্ছে মাদুরোর জন্য কঠিন এক অগ্নি পরীক্ষা। কেননা এবার মাদুরোর মুখোমুখি হচ্ছেন ভেনেজুয়েলার চরম ডানপন্থী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া।
নির্বাচনী প্রচারণার শেষ দিনেও মাদুরোর কর্মকাণ্ডের মধ্যে ফুটে উঠেছে স্বৈরতান্ত্রিক মানসিকতা ও দাম্ভিকতা। শেষ দিনে তিনি শহরের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি বন্ধ করে দিয়ে সমাবেশ করেছেন। তার সমাবেশের পুরোটাই সরাসরি সম্প্রচার করেছে রাষ্ট্রীয় টিভি। কিন্তু টিভিগুলোকে বিরোধীদের অনুষ্ঠান প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। মাদুরোর সরকার ভেনেজুয়েলার সব সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। তার খবরদারি চলে ভেনেজুয়েলার বিচার ব্যবস্থাতেও। সম্প্রতি দেশটির আদালত জালিয়াতির অভিযোগে শক্তিশালী বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করে, যদিও মাদুরোর বিরুদ্ধেই অতীতে ভোট কারচুপির অভিযোগ রয়েছে। কিন্তু এত কিছুর পরও নিশ্চিন্তে থাকতে পারছেন না মাদুরো। বলা হচ্ছে এই নির্বাচনে মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে দেশটির বিরোধী জোটগুলো। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা অত্যন্ত দরিদ্র একটি দেশ। আর এর অন্যতম কারণ ভেনেজুয়েলায় মাদুরোর 11 বছরের শাসনের মধ্যে দেশটির অর্থনীতির ব্যাপক অবনতি। গত কয়েক বছরে কিছুটা উন্নতি হলেও এখনও লাখ লাখ মানুষের পর্যাপ্ত খাবার ও ওষুধ কেনার সামর্থ্য নেই। ভেনেজুয়েলার এক জরিপ বলছে, নির্বাচনে যদি দেখা যায় মাদুরো ফের ক্ষমতায় আসছেন, তবে বিপুল সংখ্যক ভেনেজুয়েলান নাগরিক দেশ ত্যাগ করবেন। আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের তথ্যমতে 2014 সাল থেকে প্রায় 77 লাখ মানুষ ভেনেজুয়েলা ত্যাগ করেছেন। হুগো চ্যাভেজের সরকারকে উৎখাত করার জন্য ভেনেজুয়েলায় 2005 সালে প্রথম মার্কিন অবরোধ প্রয়োগ করা হয়। এক সময়ে ভেনেজুয়েলার আয়ের 90% আসত তেল থেকে। 2014 সালের মাঝামাঝি সময়ে তেলের দরপতনের সঙ্গে সেই আয়ের পথও বন্ধ হয়। মার্কিন বর্ধিত নিষেধাজ্ঞা এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র হামলার হুমকির কারণে সে সংকট আরও গভীর হয়। দেশটির সঙ্গে সম্পর্কিত বিদেশি আর্থিক প্রতিষ্ঠান ও শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রভাবে ভেনেজুয়েলার রাজস্ব আয়ও শুকিয়ে যেতে থাকে। মূলত মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েই ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের ক্ষত বাড়তে থাকে। আর এ কারণেই গঞ্জালেসকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিরোধী শিবির দ্য ইউনিটারি প্ল্যাটফর্ম বা পিইউ। জানা যায় এই দলটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থ ও প্রশিক্ষণ নিয়েই নির্বাচনের মাঠে নেমেছে। যদিও গঞ্জালেস বা তার অনুসারীরা নির্বাচনী প্রচারে কোনো বাস্তব বিকল্প প্রকল্প উপস্থাপন করতে পারছে না। তাদের একমাত্র বক্তব্য হলো তারা মাদুরোর মতো নয় এবং তারা মার্কিনীদের সাথে সখ্যতা রেখেই অর্থনীতির উন্নতি করতে পারবে। বিরোধী এই জোট ভেনেজুয়েলায় 25 বছরের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানে ভয়াবহ দাবদাহে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 200 জন। রবিবার ব্যাংক, অফিস সহ সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আওতামুক্ত থাকবে জরুরি পরিষেবা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। দেশটির তেহরানে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। শনিবার 10টি প্রদেশে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। এর মধ্যে সর্বোচ্চ 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের দেলগানে। সাধারণ মানুষকে বিকেল 5টা পর্যন্ত ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া গরমের সময়টা তরল এবং পানিজাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস অভিযোগ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে মিথ্যাচার করছেন। নির্বাচনী তহবিলের এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন কামলা হ্যারিস। শনিবার ম্যাসাচুসেটসে আয়োজিত অনুষ্ঠানে কামলা হ্যারিস জানান, যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে তার দলকে যথেষ্ট চড়াই উতরে পার হতে হবে। ডেমোক্র্যাট পার্টি জনগণ শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদী তিনি। কামলা হ্যারিস তার সঙ্গে বিতর্কের মঞ্চে আসতে ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের নানা বর্ণের মানুষ আর তরুণ ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কামলা হ্যারিসের প্রতি সমর্থন অনেক বেশি। বাইডেন প্রেসিডেন্ট পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কামলার প্রতি সমর্থন আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো চীন গেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
5 দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্যান্য নেতাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। এশিয়ায় ইতালির বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন, কিন্তু গত বছর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে রোম নিজেকে প্রত্যাহার করে নেয় বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয়। মূলত সেই ফাটল দূর করে সম্পর্ক এগিয়ে নিতেই প্রথমবারের মতো চীন সফর করছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চীনের প্রিমিয়ার লি কিয়াংয়ের আমন্ত্রণে শনিবার বিকেলে 5 দিনের সফরে বেইজিং পৌঁছান ইতালির প্রধানমন্ত্রী। তার এই সফর চলবে 31 জুলাই পর্যন্ত। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই যাত্রায় প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি ও শীর্ষ আইন প্রণেতা জাও লেজির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন ইতালির প্রধানমন্ত্রী। এসব বৈঠকে মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য বিস্তার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া কিভাবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান টানা যায় তা নিয়েও আলোচনা করবেন তারা। ইতালি সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ফ্রান্স প্রেস জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাটি পুনরুদ্ধার করতে চান মেলোনি। এদিকে মেলোনির এই সফর ঘিরে ইতালির মিত্র দেশগুলোর মাঝে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। অনেক বিশ্লেষকের মতে বেইজিংয়ের সাথে রোমের সম্পর্ক উন্নয়নের বিষয়টি যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদের জন্য কিছুটা অস্বস্তি বয়ে এনেছে। হিজল জুবাইর, বাংলাভিশন। ইরাকের রাজধানী এবং দেশটির প্রধান শহরগুলোতে কাজের খোঁজে ছুটে যাচ্ছে লাখ লাখ মানুষ। বর্তমানে বাগদাদের জনসংখ্যা 1 কোটিতে পৌঁছেছে। এতে শহরটিতে আবাসন সংকটের দেখা দিয়েছে। এছাড়া ইরাকের অন্তত 35 লাখেরও বেশি মানুষ থাকছে বস্তিতে। বিস্তারিত ইফফাত জাহানের প্রতিবেদনে। ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী এবং দেশটির প্রধান শহরগুলোতে কাজের সন্ধানে ছুটে আসছে লাখ লাখ মানুষ। সময়ের সাথে সাথে এ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে শহরে বাড়ছে চাপ, আবাসন সংকটের মুখোমুখি হচ্ছেন জনগণ। 2003 সালে ইরাকের রাজধানী বাগদাদের জনসংখ্যা ছিল 30 লাখ, যা বর্তমানে বেড়ে 1 কোটিতে পৌঁছেছে। এক গবেষণায় বলা হয়, রাজধানীতে আবাসন ঘাটতি প্রায় 30% দাঁড়িয়েছে। ফলে বেড়ে গেছে ভূমির দাম এবং বাড়ি ভাড়া। মোক্তার নামে এক বাসিন্দা জানান, অন্যান্য প্রদেশের তুলনায় বাগদাদে কাজের সুযোগ বেশি, তাই অন্য প্রদেশ থেকে বাগদাদে পাড়ি জমান অনেকে। এসব কারণেই বাগদাদের জনসংখ্যা এত বেশি। সারা দেশের প্রায় 35 লাখেরও বেশি মানুষ বস্তিতে বসবাস করছেন। ইরাকি কর্মকর্তারা জানান, এই সংকট সমাধান করতে কমপক্ষে আরও 30 লাখ বাড়ির প্রয়োজন। আমওয়াজ রিয়েল এস্টেটের সিইও রৌফ সিসিটিভিকে জানান, তারা কম খরচে একটি আবাসিক প্রকল্প নির্মাণের প্রচেষ্টায় রয়েছেন। দীর্ঘমেয়াদে নাগরিকদের ঋণ প্রদান করতে সরকার থেকেও তাদের সহায়তা প্রয়োজন বলেও জানান রৌফ। ইফফাত জাহান, বাংলাভিশন। ধারাবাহিক হামলায় বেশ কিছু এলাকা দখলে নিয়ে খার্কিভ অঞ্চলে রুশ সেনারা আর অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। এছাড়া শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দনেৎস্কর আরও একটি অঞ্চল দখলে নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে জবাবদিহি করতে হবে বলে সতর্কতা জানিয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধে দিন দিন আরও ভালো অবস্থানে যাওয়ার দাবি জানাচ্ছে রাশিয়া। শত্রু সেনাদের পিছু হটিয়ে রুশ বাহিনী খার্কিভ অঞ্চলে আরও অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে তারা। খার্কিভের গভর্নর ভিতালি গানচেভ জানান, কুপিয়ান্স্ক ও সভাতোভা অঞ্চলের সংযোগ সড়ক সংলগ্ন বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। এদিকে শনিবার এক বিবৃতিতে দোনেস্কের লোজাভাস্কই অঞ্চল দখলে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মধ্যাঞ্চলীয় রণাঙ্গনের সেনারা ওই এলাকা দখলে নেয়। এদিন ইউক্রেনীয় সেনাদের 6টি ব্রিগেডকে পরাজিত করে তারা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের বেশ কিছু ট্যাঙ্ক, সাঁজোয়া যান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা কামান সহ ইউক্রেনের বিপুল গোলাবারুদ ধ্বংস করা হয়। এছাড়া এদিন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 10টি হিমার্স ক্ষেপণাস্ত্র ও 81টি ড্রোন ভূপাতিত করে। এদিকে ইউরোপ যদি শান্তি প্রক্রিয়ার পথে না থাকে এবং যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তবে ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেন যুদ্ধে সমর্থনের দায় মাথায় নিতে হবে। রোমানিয়ার এক অনুষ্ঠানে বক্তব্যকালে এই সতর্কতা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ট্রাম্প ক্ষমতায় এলে ইউরোপীয় ইউনিয়নকে এক ধরনের পরাজয় বরণ করতে হবে মন্তব্য করে অরবান বলেন, যুদ্ধ নিয়ে ইইউ যে বাজি ধরছে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ইউনিয়নের সব দেশই হবে তার ভুক্তভোগী। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।